ওকে, তাহলে 1793 তে সে ফার্স্ট টাইম গিয়েছিল, 1798 এ সে সেকেন্ড টাইম গিয়েছে। আচ্ছা, এই পয়েমটা লিখেছে কে? পয়েট, ব্রিটিশ রোমান্টিক পয়েট উইলিয়াম ওর্ডসওয়ার্থ। আমি কিন্তু জিজ্ঞাসা করব ওর্ডসওয়ার্থ কোন দেশের পয়েট, ঠিক আছে? Ordos had first visited the Wee Valley when he was 23 years old. তাহলে সে যখন সেকেন্ড ভিজিট করছিল তখন তার বয়স কত ছিল? 28. 28. He returned 5 years later. সে ফিরে আসে, he returned 5 years later occasionized this poem. যখন সে 5 বছর পরে গিয়েছিল এবং সে এই পোয়েমটা তখন লিখে। Which was saw a articulation his belief about nature. তখন সে দেখতে পায় তার নেচারের প্রতি বিলিভ রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে এন্ড হিউম্যান সোলের প্রতি একটা বিশ্বাস রয়েছে। টিন্টন অ্যাবে was included the final poem in lyrical ballad. দেখো তাহলে টিন্টন অ্যাবেকে আমরা কি বলবো? ইটস ওয়ান অফ দ্য পোয়েম অফ লিরিক্যাল ব্যালাড। সো টিন্টন অ্যাবে কি বলতো? তোমরা পড়েছো যে রোমান্টিক পয়েটদের একটা বিরাট ক্রিয়েশন হচ্ছে লিরিক্যাল ব্যালাড, যেটা 1798 সালে পাবলিশড হয় এবং এটার মাধ্যমে রোমান্টিসিজমের যাত্রা শুরু করে। তো রোমান্টিসিজমের লিরিক্যাল ব্যালাডের যে পয়েমটা, সেই পয়েমের মধ্যে টিন্টন অ্যাবে কত নাম্বার পয়েম বলো তো? বলো, তোমরা আমাকে কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ জি সবাই? ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ওই লিরিক্যাল ব্যালাডের মধ্যে কিন্তু একটা পয়েম আছে। তোমরা জানো যে অনেকগুলো কবিতা মিলে একটা কিন্তু কাব্যগ্রন্থ হয়। সেই কাব্যগ্রন্থের নাম ধরো লিরিক্যাল ব্যালাড, এবং সেই লিরিক্যাল ব্যালাডের একটা পয়েম হচ্ছে টিন্টন অ্যাবে। সেই টিন্টন অ্যাবেটা কত নাম্বার পয়েম? টিন্টন অ্যাবেটা লাস্ট পয়েম, লাস্ট পয়েম। সো টিন্টন অ্যাবেটা কত নাম্বার পয়েম? লাস্ট পয়েম। সো কত নাম্বার বলা দরকার নাই, টিন্টন অ্যাবেটা লাস্ট পয়েম, ঠিক আছে? টিন্টন, আচ্ছা তোমরা বলো তো লিরিক্যাল ব্যালাডের রাইটার কে কে? এটা না বলতে পারলে ফার্স্ট ইয়ারে নামায় দিব। লিরিক্যাল ব্যালাডের রাইটার কে কে বলো? দুইজন ছিল না, স্যামুয়েল এসটি কলরিজ আর এসটি কলরিজ আর ওর আরেকটা ভুলে গেছি আমি। এই আজকে টিন্টন অ্যাবের রাইটার কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওর্ডসওয়ার্থ, ওর্ডসওয়ার্থ। ঠিক আছে? তাহলে এসটি কলরিজ আর ওর্ডসওয়ার্থের লেখা হচ্ছে কি এই লিরিক্যাল ব্যালাড, যেই লিরিক্যাল ব্যালাডের মধ্যে একদম ফাইনাল পয়েমটা হচ্ছে টিন্টন অ্যাবে, ঠিক আছে? সো আচ্ছা, তাহলে এইখানে লেখা আছে, তাহলে মানে এইখানে আমরা পয়েমটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলাম যে এই পয়েমটা লিখেছে টিন্টন অ্যাবে নিয়ে, সেই একটা জায়গার নাম যেখানে পয়েন্ট ফার্স্ট ভিজিট করেছে 1793 তে, সেকেন্ড টাইম ভিজিট করেছে 1798 এর জুলাই মান্থের 13 এবং এই কবিতার যখন লিখেছিল, ফার্স্ট টাইম যখন সে ভিজিট করেছিল তখন সে 23 ইয়ার্স ছিল এবং সেকেন্ড টাইম যখন ভিজিট করেছিল তখন সে 28 ইয়ার্স ছিল। এবং এখানে যখন সে সেকেন্ড টাইম ভিজিট করেছে তখন তার নেচার, ক্রিয়েটিভিটি এবং হিউম্যান সোলের মধ্যে একটা বিশ্বাস স্থাপন করে, এবং এই কবিতাটা হচ্ছে সর্বশেষ পোয়েম অফ লিরিক্যাল ব্যালাড। এখন তুমি যদি বাংলায় পড়ো যে টিন্টন অ্যাবে হচ্ছে একটা জায়গা, যেই জায়গাটায় হচ্ছে পয়েট ভিজিট করেছে কোথায়? দ্য ব্যাংক অফ উই, একটা জায়গার নাম হচ্ছে ব্যাংক অফ উই। সেখানে কবি ভিজিট করেছে 1798 সালে। সেই ভিজিট করার পূর্বে সে ভিজিট করেছিল 5 বছর আগে, এবং সে তখন 23 বছর বয়স ছিল, এবং সে যখন পরবর্তীতে ভিজিট করে তখন সে অনেক কিছু নেচার হিউম্যান সোলের প্রতি একটা বিশ্বাস স্থাপন করে, এবং লাস্টে বলা হয়েছে যে টিন্টন অ্যাবিটা লেখা হয়, টিন্টন অ্যাবিটা লেখা হয় লিরিক্যাল ব্যালাডের একটা পয়েম হিসাবে, এবং সেটা সর্বশেষ পয়েম। তাহলে এইটুক কি আমি ভুলতে পারি কখনো? বলো, আমি কি কখনো ভুলে যাব আমি যদি এইভাবে মনে রাখি যে টিন্টন অ্যাবির জায়গাটার কথা, টিন্টন অ্যাবিতে পয়েট কখন ভিজিট করেছিল, কোন বয়সে ভিজিট করেছিল, এইটা
সে লিরিক্যাল ব্যালাডে লিখেছিল, কত কত নাম্বার লিরিক্যাল ব্যালাডে লিখেছিল। সো এইভাবে যদি আমি একটু মনে করি তখন কিন্তু আমি ভুলে যাব না। ঠিক আছে, এবার আসলে দেখো সেকেন্ডটাতে এসে বলতেছে দ্য স্পিকার সেইস ইট হ্যাজ বিন 5 years since, 5 বছর আগের কথা, হি লাস্ট ভিজিটেড দিস সেটিং, সে এই জায়গাটায় কি লাস্ট ভিজিট করেছিল। দ্যাটস 5 summers and 5 winter which felt especially long, যে 5টা কি গিয়েছে 5 বছরে, 5টা গ্রীষ্মকাল গেছে, 5টা শীতকাল গেছে, যেটা কি কবির কাছে অনেক দীর্ঘ সময়ের মতো মনে হয়েছে। নাও দ্যাট হি ইজ ব্যাক, এখন কি সে আবার কি পুনরায় ব্যাক করেছে। হি once again can enjoy the gentle sound of rivers streaming running down from the mountains, সে পুনরায় কি করতে পারছে, আহ, আহ, এই যে নদীর যে একটা সাউন্ড এবং মাউন্টেন থেকে যে ঝর্ণাধারা, সে এই সাউন্ড গুলো আবার শুনতে পাচ্ছে। হি এগেইন গেটস টু মার্বেল এট হাই অ্যান্ড ইমপ্রেসিভ ক্লিফস, সে আবার কি সেই পাহাড়ের চূড়ায়, ঠিক আছে, উঁচু উঁচু চূড়ায় উঠতে পারছে। দ্য সাইড অফ দিস ক্লিফ, এই এই খাড়া পাহাড়কে ক্লিফস বলা হয়। দ্য সাইড অফ দিস ক্লিফ উইথিন দিস রিমোট, এই একদম নিশ্চুপ এবং আনটাচ সেটিং, মানে যে জায়গায় কোনো জনমানব নাই, যেখানে কোনো ঘনবসতি নাই, এমন জায়গাটায় কবি যখন 5 বছর পর গেছে, ঠিক আছে, পুটস হিম এ থটফুল রিফ্লেক্টিভ মুড, যাকে কি একটা চিন্তাশীল, একটা ভালো মস্তিষ্ক দিয়েছে একজন রাইটার হিসাবে, তার একটা চিন্তা ভাবনার যে একটা মুড, সেই মুডটা তৈরি করেছে। The cliffs visually link this quiet landscape to calm silence of the sky. এই ক্লিফ ভিজুয়ালি আপাত দৃষ্টিতে এমন একটা দৃশ্যের সাথে লিঙ্ক করেছে যেখানে কি স্কাইটা কি একদম নিশ্চুপ ভাবে দাঁড়িয়েছিল। The speaker comments on how, as in his last visit, speaker comments করে ভাই কিভাবে। একটা কোয়েশ্চেন করতে পারি? কি বলছো? একটা কোয়েশ্চেন করতে পারি? জি, শিওর। হ্যাঁ, ল্যান্ডস্কেপটা একটু বুঝায় বলবেন, আমি এটা ভুলে গেছি। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে দৃশ্য, ঠিক আছে, ল্যান্ডস্কেপ মানে দৃশ্য। আবার ল্যান্ডস্কেপ যদি ফোনের ক্ষেত্রে ল্যান্ডস্কেপ বলি তাহলে দেখো, ঠিক এইটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, সরি এইটাকে, এই দেখো এইটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, ঠিক আছে। আমার স্ক্রিনটা দেখছো? আপনার স্ক্রিনটা তো নরমালি আছে। চেঞ্জ হয় নাই? না, তাহলে মনে হয় নেটওয়ার্ক স্লো। আমি মোবাইল ডাটাটা অন করি, ওয়াইফাই অফ করে। ওকে, এবার আমি শেয়ার অফ করে দিলাম। এবার আমি স্ক্রিনটা আবার অন করলাম। এবার আমি তোমাদের নোটটাতে নিয়ে যাই। এখন দেখতে পাচ্ছ আমার আমার স্ক্রিনটা? স্ক্রিন দেখতে পাচ্ছ? আমাকে শুনতে? ভাইয়া আপনার স্ক্রিনটা তো নরমালি আছে, হ্যাঁ, চেঞ্জ হয়নি। তিনটা নাবি দেখতে পাচ্ছ, এটা বলছি। হ্যালো এভরিওয়ান, শুনতে পাচ্ছ? আমার নেটওয়ার্কটা লো হয়ে গিয়েছিল, সেজন্য আমি, আমাকে শুনতে পাচ্ছ শিফা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এখন দেখো তো স্ক্রিনটা কি ল্যান্ডস্কেপে গেছে? স্ক্রিনটা এখন কি দেখছো? স্ক্রিন, আপনি যেটা পড়াচ্ছিলেন সেটাই। হ্যাঁ, এটা কি ল্যান্ডস্কেপে চলে যায়নি? হ্যাঁ দেখো, এখনো কি সেম আছে? হ্যাঁ,
আচ্ছা, ল্যান্ডস্কেপ দৃশ্যটা বলতে কি আপনার যে কোনো দৃশ্যই বোঝায়? ল্যান্ডস্কেপ বলতে ধরো একটা বিশাল, তুমি দাঁড়ায় আছো, দাঁড়ায় তুমি চারোদিকে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, বিশাল দৃশ্য দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। আচ্ছা, বুঝতে পারছি। আর ফোনের ল্যান্ডস্কেপটা এই যে এরকমের, এই দেখো এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তোমাদের কি স্ক্রিন চেঞ্জ হচ্ছে? অন্যরা একটু সাউন্ড দাও। দেখো তো স্ক্রিন জি চেঞ্জ। চেঞ্জ হচ্ছে ভাইয়া, হচ্ছে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে এখন ল্যান্ডস্কেপ। হচ্ছে না। এখন ল্যান্ডস্কেপ, আবার এই যে ঠিক এখন আছে। কি, এখন হচ্ছে এটার কি বলে খেয়াল নাই, পোর্ট্রেট, সরি, এখন পোর্ট্রেট মোডে আছে। ওকে, সো সে এই ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে কি করতে পারে, বিশাল দৃশ্যটাকে দৃশ্যটাকে কি করতে পারে, লিঙ্ক করতে পারে। দ্য স্পিকার কমেন্টস অন হাউ, কিভাবে অ্যাজ ইন হিজ লাস্ট ভিজিট, তার শেষ ভিজিটটা, হি ক্যান সিট বিনাথ এ শ্যাডি স্ক্যামোর ট্রি। এই দেখো আমি যদি একটু বড় করে দেখাই তোমাদেরকে, এই দেখো এই এই গাছের নিচে কবি কি করেছে, তার লাইফটা পাস করেছে। এই গাছকে বলা হয় স্কেমোর ট্রি। ওকে, এখানেও কিন্তু ওয়াই উচ্চারণ হয় না, স্কেমোর ট্রি। তো এই ট্রিতে কি কবি অনেক সুন্দর লাইফ লিড করেছে, এন্ড ফ্রম দেয়ার লুক ডাউন এট সারাউন্ডিং ফার্মল্যান্ড। ধরো একটা পাহাড়ের উপরে এরকম একটা গাছ, এবং সেখানে কবি রেস্ট নিয়ে সে কি করছে, একটা সারাউন্ডিং ফার্মল্যান্ড, যেখানে কি গরু গবাদি পশু সেখানে কি করছে, বিচরণ করছে, সেই ল্যান্ডকে সে দেখতে পাচ্ছে একটা ভ্যালি থেকে। ঠিক আছে, including the garden surrounding cottage at the many comes of tree within orchards. তোমরা এই দৃশ্যটা যদি তোমাদের চোখে অনুমান করতে না পারো, তোমরা মুখস্থ করে পারবা না। তোমরা এখন চলে যাও তোমাদের আর কি এরকম একটা লফটি ক্লিফস ইমাজিন করো, যে তুমি একটা পাহাড়ের উপরে আছো, ঠিক এই গাছটার উপরে আছো। ঠিক আছে, এই গাছটার উপরে আছো, ঠিক আছে, এরকম একটা ইমাজিন করো যে এই এই ভ্যালিটাতে তোমরা রয়েছো, এই ট্রিটাতে, এবং সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ফার্মল্যান্ড, সেই ফার্মল্যান্ডে কিছু গবাদি পশু রয়েছে। এই ফার্মল্যান্ডে তুমি ওই ভ্যালি থেকে দাঁড়িয়ে বসে রেস্ট নিয়ে দেখতে পাচ্ছ। কে কে ইমাজিন করতে পেরেছো আমাকে একটু বলো তো, বলো কে কে ইমাজিন করতে পেরেছো? আমি তো অলওয়েজ ইমাজিন করতে পারি। পারো নাই কে কে সেটা বলো। আজকে আমি ক্লাসে কারো রেসপন্স পাচ্ছি না, কেন এটা? আমাকে শুনতে পাচ্ছ সবাই? জি, শুনতে পাচ্ছি। আমাকে মনে হয় সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে না। সবাই আমাকে শুনতে পাচ্ছ? আজকে 6 জন আছে, আশিক, মোমো, শুনতে পাচ্ছি ভাইয়া। তুমিই তো শুনতে পাচ্ছ, আর কারো রেসপন্স পাচ্ছি না তো। ফাহমিদা, মারিয়া, জয়িতা, আশিক, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তোমরা একটু সাউন্ড দিও, তাহলে আমি বুঝবো যে তো আমার সাউন্ড ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, আশিকও শুনতে পাচ্ছে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে কি স্কাই মোড টিভিতে সে বসে সে একটা সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখছে, সেখানে অর্চার্ড দেখছে, ফলের বাগান, ফুলের বাগান। ঠিক আছে, অনেক সুন্দর একটা সিনারিও দেখছে। হি নোটস দ্যাট বিকজ অফ টাইম অফ ইয়ার মিড সামার, তার মানে একটা টাইম, কি বলছে, বিকজ অফ দ্য টাইম অফ ইয়ার মিড সামার, একটা মধ্য গ্রীষ্মে, দ্য ফ্রুট অন দ্য ট্রিজ ইজ নট ইয়েট রাইপ, গ্রীষ্মের শুরুতে মাঝামাঝি সময় যখন কি ফ্রুট গুলো কি ঠিক মতো পাকে নাই, and the orchards are completely green, যে সময় যেহেতু আমাদের ফলগুলো পাকে নাই, সেহেতু কি ওই অর্চার্ডটা ছিল কি একদম গ্রিন। ঠিক আছে, ব্লেন্ডিং ইন উইথ সারাউন্ডিং ট্রিজ,
এবং এখানে কি অনেক চারপাশে আহ গাছে দিয়ে ঘেরা ছিল। ঠিক আছে, দ্য লাইন অফ বুশেস, গাছগাছালির গুল্মকে বলা হয় বুশেস। ঠিক আছে, দ্য লাইন অফ বুশেস দ্যাট হি ক্যান সি আর ফ্রম দ্য vantage point and the picturesque rural farms also look almost completely green. এবং আশেপাশে যতগুলো রুরাল ফার্ম ছিল সেগুলো দেখতেও কি অনেকটা গ্রিন মনে হচ্ছিল। ইন বিটুইন দ্য ট্রিজ, এই গাছগুলোর মধ্যে হি সিজ সার্কেল অফ স্মোক ড্রিফটিং আপ সাইলেন্টলি, এবং এই গাছগুলোর মধ্যে সে দেখতে পাচ্ছিল এক ধরনের ধোঁয়া। সেই ধোঁয়াগুলো কি করছে, ঊর্ধ্ব গমন করছে নিশ্চুপ ভাবে, অ্যাজ থ্রু, যেমন অ্যাজ দো, যদিও ডেলিভারিং সাম আননোন মেসেজ, যদি এগুলো কি কিছু আমাদের আননোন মেসেজ দিচ্ছে। হি ইমাজিনস দ্যাট দিস স্মোক কুড বি কামিং ফ্রম ওয়ান্ডারিং পিপল, সে ভাবছে যে এই স্মোক গুলো কিছু ওই সময় বিচরণ করা কিছু মানুষের মধ্য থেকে আসছে, যারা কি লিভিং ইন দ্য উডস, যারা কি গাছের মধ্যে বসবাস করে, অর ফ্রম দ্য ফায়ার অফ এ ডিভোটলি রিলিজিয়াস পার্সন লিভ অ্যালোন ইন এ কেভ, অথবা কোন রিলিজিয়াস পার্সন সে কেভের পাশে আগুন জ্বালিয়েছে, এরকম জায়গা থেকে এই স্মোকটা আসছে। তার মানে in this paragraph the writer describes about the nature when he first visited in Tintern Abbey. So সে প্রথম টিন্টন অ্যাবে দেখে তার কাছে কেমন লেগেছিল। তার মানে তোমাকে যখন ন্যাচারাল কিছু লিখতে বলবে বা নেচার নিয়ে কিছু লিখতে বলবে, অবশ্যই তোমার এই প্যারাগ্রাফটা হুবহু লিখতে হবে। কেন হুবহু লিখতে হবে? কারণ আমি এটা বিশ্বাস করি, তোমরা যদি এইটার বাইরে লিখো বা নিজে নিজে লিখো, আমি সবসময় কিন্তু নিজের লেখাটাকে সাপোর্ট করি, বাট এইটার বাইরে যদি তোমরা নিজেরা লিখো তাহলে তোমরা এইভাবে লিখতে পারবে না। প্রত্যেকটা ন্যাচারের এত সুন্দর করে আমি ট্রাই করছি যে এখানে ফুটে তুলতে, এইভাবে তোমরা পারবা না। এখানে একদম এভরি পয়েন্ট অফ নেচার, এখানে কবিতায় যেগুলো ভাবে ছিল আমি সেভাবেই এখানে বর্ণনা করেছি। ঠিক আছে, দেন আসো সবাই ক্লিয়ার, এই 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 পয়েন্টটা ক্লিয়ার সবার? যখন পয়েট ফার্স্ট ভিজিট করেছিল 5 বছর আগে, সে তখন নেচার গুলোকে কিভাবে দেখেছিল? ক্লিয়ার সবাই? মারিয়া, শিফা, মুমু? জি। ওকে, মুমু কই গেলা? মুমুর সাউন্ড পাচ্ছি না আর। জি ভাইয়া বলেন। ওকে, in the third paragraph দেখো কি বলছে, even while the speaker was away from the beautiful landscape. So তোমরা যখন লিখবা পড়বা, আমি একটু বলে রাখি, এগুলো তোমরা চাইলে বাংলাও লিখতে পারো। এইভাবে যদি তোমরা বাংলা লিখে রাখো, তোমরা আই থিঙ্ক তোমাদের একটু মনে রাখতে সুবিধা হবে। যেমন এইখানে ডিসক্রাইব অফ নেচার অথবা নেচারের বর্ণনা করেছে। সেকেন্ডটাতে কবি এই নেচারটাকে তার টাউন লাইফে কিভাবে ব্যবহার করেছে সেইটা বলবে। ঠিক আছে, মানে সে তো 5 বছর ওই নেচার থেকে চলে এসে 5 বছর সে সিটি লাইফ লিড করেছে। তো ওই সিটি লাইফ লিড করতে সে নেচারকে কিভাবে ইউজ করেছে, বা ন্যাচারাল সেই যে ভিজিট করেছে সেইটাকে সে কিভাবে ইউজ করেছে, এইখানে সেই বর্ণনাটা দেওয়া হবে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো কি বলছে, ইভেন while the speaker was away from the beautiful landscape he didn't forget it, could still picture it vividly. যখন কবি এই বিউটিফুল ল্যান্ডস্কেপ থেকে, এই বিউটিফুল ন্যাচারাল সৌন্দর্যের দৃশ্য থেকে সে দূরে চলে আসছে, সে এটাকে কি পুরোপুরি ভুলে যায়নি, এন্ড সে এই পিকচার গুলো এখনো কি বর্ণনা করতে পারছে। While surrounded by the noisiness and loneliness of urban cities, যখন সে ওই নয়েজ যুক্ত একাকিত্ব, যখন আরবান নয়েজ মুক্ত এবং একাকিত্ব ভাবে যখন যে আরবান সিটিসে থাকতো, রিমেম্বারিং দ্য বিউটি অফ দ্য প্লেস হেল্প দ্য স্পিকার থ্রু ডিফিকাল্ট অ্যান্ড টায়ারিং টাইমস। এই সময়টা কি, এই প্লেসটা হেল্প করতো স্পিকারকে বিভিন্ন টাইমে, বিভিন্ন সময়ে, ব্রিঙ্গিং হিম প্লেজেন্ট ফিলিংস, এবং তাকে কি একটা ফিলিং দিত, একটা প্লেজেন্ট মানে কি একটা হ্যাপি ফিলিংস দিত উইথ ইন হিজ বডি অ্যান্ড মাইন্ড। এবং এই চিন্তায় যখন সেই একাকী বসে থাকতো, একাকী নীরবে, ধরো তুমি কি করলা, তোমার হাজবেন্ডের সাথে আহ
কক্সবাজার অথবা সেন্ট মার্টিনে ঘুরতে গেলা, ঘুরতে যাওয়ার পরে তুমি এসে একাকি বসে রইলা, তখন ভাবলা যে আসলেই আমরা দুইজন একসাথে একটা গাছের নিচে বসেছিলাম আর সমুদ্রের ঢেউগুলো আমাদের সামনে আছড়ে পড়ছিল। কি না রোমান্টিক সিন! নেচারও রোমান্টিক, আমরাও রোমান্টিক। ঠিক আছে? সো এইখানে অনেক সুন্দর একটা ফিলিংস সে কল্পনা করতো এবং সেই কল্পনা করে সে খুব আর কি হ্যাপি ফিল করতো। ঠিক আছে? ওকে, তা কি বলছে? দিস মেমোরিজ দিস মেমোরিজ হেল্প হিম ফিল কাম অ্যান্ড রিস্টোরড। তাকে কি করতো? অনেক শান্ত এবং কি পুনরায় রিস্টোর করতো, মানে কাজ করা এনার্জি দিত। অ্যান্ড ইভেন অ্যাফেক্টেড হিজ অ্যাকশন, পুশিং হিম টুয়ার্ডস স্মল ডেইলি অ্যাক্টস অফ গুডনেস অ্যান্ড কেয়ার। এবং তাকে পুশ করতো, তাকে কাজের দিকে বা ডেইলি অ্যাক্ট করতে ভালোভাবে সাহায্য করতো। The speaker further thanks these memories for granting him an even more immense and awe-inspiring the gift. তো স্পিকার কি করলো? স্পিকার বলতে কে বলো তো এখানে? হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম? হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম? The poet. সবাই বলো। রাইটার মানে অথার। এইখানে তোমাদেরকে শিখার জিনিস আছে। হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম? সবাই বলো। এখানে স্পিকার কে? তোমরা তোমরা একটু সাউন্ড দাও, তাহলে আমি এটা তোমাকে বুঝাইতে পারবো। ভাইয়া রাইটার নিজে। রাইটার নিজেই। রাইটার, আচ্ছা তাহলে আমরা দেখো, তোমরা যখন ব্রড কোশ্চেন লেখো, তোমরা ম্যাক্সিমাম জায়গায় খালি পয়েট পয়েট লিখতে থাকো, টিচাররা আসলেই কিন্তু বিরক্ত হয়ে যায়। সো তোমরা কখনো কখনো লিখবা পয়েট, কখনো কখনো লিখবা ন্যারেটর, কখনো কখনো লিখবা স্পিকার, কখনো কখনো লিখবা দ্য রাইটার। সবাই কিন্তু পয়েট, পয়েটও কিন্তু পয়েট, ন্যারেটরও কিন্তু পয়েট, স্পিকারও কিন্তু পয়েট, রাইটারও কিন্তু পয়েট। সো তোমরা একই পয়েট ওয়ার্ডটা বারবার ইউজ করবা না। ঠিক আছে? রাইটিং এ ভ্যারিয়েশন আনবা। সবাই বুঝতে পেরেছো? এটা কিন্তু তোমার ফাইনালে ব্রড কোশ্চেনে হেল্প করবে। তুমি যখন বারবার ওয়ার্ড চেঞ্জ করে লিখবা, এটা এটা অনেক ভালো একটা ফিডব্যাক দিবে। আচ্ছা, the speaker further thanks these memories for granting him an even more immense and awe-inspiring the gift, that wonderful precious wood in which he felt free from the burdens of the unknown. এবং সে এর মাধ্যমে এই মুডটার মাধ্যমে সে বিভিন্ন সমস্যা থেকে সে নিজেকে রিলিফ করতো। In which the happiness of dealing with often confusing senseless word was listened. সে যখন অনেক বেশি কনফিউজিং ছিল, সে অনেক বেশি খারাপ সেন্সে ছিল, তখনও কিন্তু এই এই যে ন্যাচারাল যে থটটা তাকে কি করতো? অনেক ভালো একটা ডিল করতো তার সাথে। ওকে, তার মানে আমরা ভেরি ফার্স্টে পড়েছি হোয়াট ইজ দ্য রাইটারের সাথে টিনটানাবের কানেকশন। সেকেন্ড স্ট্যান্ডাতে পড়েছি দ্য ন্যাচারাল এলিমেন্টস অফ দ্য পোয়েম এন্ড দ্য ন্যাচারাল ভিউ অফ টিনটান অ্যাবে। এন্ড থার্ড আমরা পড়েছি হাউ ওয়ার্ডসওয়ার্থ ইউজ ইন হিজ সিটি লাইফ দিস ন্যাচারাল ল্যান্ডস্কেপ। এবার দেখো কি বলছে, the speaker goes on to offer possibility that he simply imagined that this experience because it is something that he just wants to believe. এবার দেখো কি বলছে, the speaker goes on to offer possibility, সম্ভাবনা, that he simply imagine, যেটা সে ইমাজিন করতে পারে, this experience, তার এই অভিজ্ঞতাটাকে, because it's a something, এটা এমন একটা জিনিস that he just wants to believe, যেই জিনিসটাকে সে বিলিভ করতে চায়। তারপর নেচারের প্রতি স্পিকারের কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা বিশ্বাস তৈরি হচ্ছে। অ্যাড্রেসিং দ্য ল্যান্ডস্কেপ ডিরেক্টলি। দেখো তোমরা রাইটিং এ এরকম একটা ভেরিয়েশন আনবা। তোমরা সবাই রাইটিং পড়বা এই জন্য যেন তোমরা রাইটিং শিখতে পারো। দেখো আমি কিন্তু একটা নতুন জিরান ইউজ করে আমি কিন্তু এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। ঠিক আছে? তো অ্যাড্রেসিং দ্য ল্যান্ডস্কেপ ডিরেক্টলি, হি সেজ দ্যাট উইদিন হিজ মাইন্ড অর সোল হি হ্যাজ গোন ব্যাক টু
the woodland of the Eye Valley for solace and কি বলছে যে সে এই ল্যান্ডস্কেপটাকে ডিরেক্টলি অ্যাড্রেস করে সে বলেছে যে যে তার মনে মনে প্রাণে মনে অথবা সোলে সে কি চায়, সে এইটা করতে চায়। আশিক, বললাম না বন্ধ দিয়ে দিবে কলেজ। জি ভাইয়া, অফ দিয়ে দিছে তো কলেজ। দেখছো, খুশি থাকো খুশি থাকো, বন্ধ দিয়ে দিছে। গরমের মধ্যে কেউ বাসে বাসে সেদ্ধ হয়ে যেত। আমি যাইতাম না তো, অফ দিলেও না দিল। আমি এমনি গরমে অসুস্থ থাকি অলওয়েজ, গরম সহ্য হয় না আমার। আমারও মনে সারাদিন মাথার পেন নিতে। আমার একবার মনে পড়ে যে আমি একবার রোজার মধ্যে ক্লাসে গেছিলাম এবং আমি রোজা ছিলাম। এত কষ্ট হয়েছিল আমার ওই ওই সময়টায়, আমার একদম ফার্স্ট ইয়ার থাকা অবস্থা আমার রোজা ভাঙা লাগছে। আমি এত সিক হয়ে গেছিলাম। জি ভাইয়া, গরম সবাই সহ্য করতে পারে। আর গরম তো এখন একদম অতিরিক্ত। হ্যাঁ, গতকালকে ছিল 40 আপ, আজকে 38 আপ। জি, অনেক গরম। আমি থাকি হচ্ছে আবার বাসার হচ্ছে একদম টপ ফ্লোরে, ওইখানে তো আরো অবস্থা খারাপ। আমার বাসাটাও টপ ফ্লোরের মতো। আমার বাসার আর কি, আমার উপরে ফ্ল্যাট আছে বাট আমার সাইডে কোনো ফ্ল্যাট নাই।
আমার সাইডে কোনো বাসা বাড়িও নাই, আশেপাশে উঁচু, এরকম উঁচু ফাঁকা একদম, আর থাকিও একদম উপরে, রোদ্রে একদম শেষ অবস্থা, ফ্যানের হাওয়া গরম লাগে। আরেকজন জয়েন করে না, সেটা হচ্ছে শিফা। ঠিক আছে, তাহলে থাক। ও মনে হয় সামহাও জয়েন করতে পারতেছে না, আমরা পড়ায় চলে যাই। এটা আরেকদিন ক্লাস নিয়ে পড়াইতে হবে, কারণ এটা একটা বিরাট জিনিস। এইখান থেকে প্রশ্ন অনেক যেইভাবে আসুক, তুমি যদি এটা পড়ে ফেলো, তুমি যে কোনো ভাবে অ্যান্সার করতে পারবা। জি ভাইয়া। The speaker goes on to offer the possibility that simply imagined this experience because it is something that he just wants to believe. আচ্ছা, তোমাদের এখানে কিন্তু একটা জিনিস আমি মিস করে গেছি, বুঝছো? সেটা হইছে, আমার মাত্র খেয়াল হইলো, আমি কিন্তু বলেছি যে তোমার যে কোনো ব্রড কোশ্চেন আসলে তুমি কি করবা, কোটেশন অ্যাড করবা। এখানে কিন্তু কোটেশন অ্যাড করা হয় নাই। সো তোমরা এইটা পড়ে আজকে আমাকে দেখাবা যে ভাইয়া এইটার সাথে এইটা এইটা পড়ে আর কবিতাটা পড়ে দুইটা একসাথে পড়ে আমাকে দেখাবা ভাইয়া এইখানের সাথে এই কোটেশন গুলো মানায় কিনা। আমি তোমাদের কোটেশন গুলোতে দেখে আমি সিলেক্ট করব কারটার সাথে খুব ভালো মানাইছে। ঠিক আছে, লাইক এইখানে তুমি পড়লা এখানে বিভিন্ন ন্যাচারাল ল্যান্ডস্কেপ, তো কবিতায় অবশ্যই ন্যাচারাল ল্যান্ডস্কেপ দেওয়া আছে। সো ওইখানের সাথে কোন কোন লাইনটা বেশি মানাইছে, কোন লাইনটা বেশি সুটেবল, সো এরকম লাইন আমাকে দেখাবা, তারপর আমি ওইখানে অ্যাড করে দিব। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা এইখান থেকে পড়ি। দ্য স্পিকার মেমোরিজ আর লাইক শাইনিং শাইনিং লাইটস। স্পিকারের মেমোরি গুলো কি দেখতে অনেক উজ্জ্বল, শাইনিং লাইটের মতো, লাইটের মতো, দ্যাট হ্যাভ বিন হাফ স্ন্যাপড আউট, যেটা মনে হয় কি যেই আলোটা তার ভিতর থেকে অলরেডি বের হয়ে যাচ্ছে, এন্ড বিকামিং ডার্কার, এবং সেটাকে অন্ধকার হয়ে যাচ্ছে, অর হার্ড টু সি। এটা কিন্তু গভীর একটা মমত্ব আছে এই লাইনে। দেখো কি বলছে, স্পিকারের মেমোরি গুলো থেকে দেখতে অনেক শাইনিং লাইট, সে তার মেমোরির সাথে শাইনিং লাইট তুলনা করেছে, বাট সেগুলো কিন্তু স্ন্যাপড আউট, মানে বেরিয়ে পড়ে যাওয়া, বেরিয়ে পড়া। ঠিক আছে, কেন বেরিয়ে পড়ছে? বিকজ তার এইজ হচ্ছে। তার মানে আমাদের মেমোরি গুলো কখনোই দুর্বল হয়ে যায় যখন আমাদের আস্তে আস্তে বয়স বৃদ্ধি হইতে থাকে, এবং এগুলো কি ডার্কার হইতে হইতে এত হয়েছে যে এটা খুব হার্ড টু সি, এটা সে খুবই কমই কল্পনা করতে পারে। There is a kind of sadness or confusion in the speaker's thought as the landscape. এই ল্যান্ডস এই যে এক ধরনের কষ্ট এবং এক ধরনের কনফিউশন স্পিকারের থটে তুলনা হয়েছে, স্পিকারের মাথায় আসছে। সো অফেন রিমেম্বার্ড অ্যাজ এ পিকচার ইন হিজ মাইন্ড, এবং সে এই পিকচারের খুব কম জিনিসই এখন সে মনে রাখতে পারে, ইজ নাও সিন এগেইন ইন রিয়েল লাইফ, এবং এটা সে খুব কমই তার নিজের রিয়েল লাইফের সাথে সে এটা রিলেট করতে পারে। At the same time, being the landscape gave him the sense that in addition to the happiness he is expressing right now. আচ্ছা, এখন একটা প্রশ্ন লিখে রাখো। প্রশ্নটা আমি একটু দেখে বলতেছি। ও সরি। ভাইয়া আমার কেন জানি মনে হচ্ছে ক্লাস রেকর্ড হচ্ছে না নাকি? ক্লাস রেকর্ড হচ্ছে, 34 মিনিট হচ্ছে, তুমি যখন প্রথম বলছো তখন হয় নাই, কিন্তু রেকর্ড হচ্ছে। ক্লাস 34 মিনিট রেকর্ডিং হয়েছে। একটু ওয়েট, আমি প্রশ্নটা দেখতেছি। এই তো, এই প্রশ্নটা একটু লিখো। দেখতে পাচ্ছ সবাই প্রশ্নটা?
সবাই প্রশ্নটা একটু লিখো। এই যে দেখো এখানে এইখানে এটার অ্যান্সার যা লেখা আছে তোমার ওইটার মধ্যে তোমাকে যেই নোটটা পড়াইতেছিলাম ওইটার মধ্যে সবই আছে। সো তুমি একটা নোট পড়ে যদি যে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারো, তুমি এতগুলো প্রশ্ন পড়ার দরকার আছে বলো? এতে আরো তুমি টেক্সটটা আরো ভালো জানলা, টেক্সটের কোনো জায়গায় তোমার বাদ থাকলো না। সবাই প্রশ্নটা লিখো। হোয়াট আর দ্য থ্রি স্টেজেস অফ গ্রোথ দ্যাট ওয়ার্ডসওয়ার্থ রেফার্স ইন টিনটন অ্যাবে? এই টপিকটা নেক্সট ক্লাসে পড়াবো, যেগুলো আমি মার্ক করে রাখছি কালার দিয়ে, 3টা স্টেজ। What are the 3 stages of growth that Wordsworth refers in Tintin Abbey? সবাই লিখো। What are the 3 stages of growth that Wordsworth refers in Tintin Abbey? লিখেছো? লিখে একটু সাউন্ড দাও। লিখে একটু সাউন্ড দাও। What are the 3 stages of growth? 3 stages of growth that Wordsworth refers in Tintin Abbey. লিখেছো? সবাই লিখেছো? আমাকে শুনতে পাচ্ছো? মোমো, আশিক, জয়িতা, মারিয়া, ফাহমিদা, শিফা। জি ভাইয়া শুনতে পাচ্ছি তো। প্রশ্নটা লিখে রাখছো? জি ভাইয়া কবির দিক। আচ্ছা, এখানে দেখো আমি টিনটন অ্যাবিতে মার্ক করে রাখছি। আজকে আজকে আর নতুন করে পড়াবো না, নেক্সট ক্লাসে তোমরা একটু এখান থেকে দেখে রাখবা। দেখো আমি মার্ক করে রাখছি 3টা স্টেজ, এই 3টে স্টেজ খুব ইম্পর্টেন্ট। এই দেখো পিঙ্কিশ হচ্ছে ফার্স্ট স্টেজ, যখন পয়েট খুব বাচ্চা ছিল। ব্লু হচ্ছে যখন সে ইয়াং ছিল। গ্রিন হচ্ছে যখন সে একটা এইজে চলে আসছে। ঠিক আছে, 3টা স্টেজ। এবং 3টে স্টেজের পর আমরা নেচারের কিছু বেনিফিট দেখবো, সে তার সিস্টার ডোরোথিকে রেফার করছে। সো আজকের ক্লাসটা এখানেই শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা অ্যাট দ্য সেম টাইম এখান থেকে সে যে ন্যাচারাল ল্যান্ডস্কেপ কে সে কিভাবে ইউজ করেছে, সে নেচারকে কিভাবে ইউজ করেছে, তার 3টা লাইফে 3 রকম ভাবে, সেটা আমরা দেখতে পাবো। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর আমি তোমাদের আমি মনে হয় হ্যাঁ প্রথম পার্টটা মিস করি। আমি প্রথম পার্টটা আচ্ছা, মিস প্রথম করেছি। পার্টটা হচ্ছে ওর্জোত একটা জায়গায় গিয়েছে, সেটা হচ্ছে ব্যাংক অফ উই। সেই ব্যাংক অফ উই এর ওইখানে একটা জায়গা ছিল, নাম ছিল টিনটন অ্যাবে। সেখানে সে ভিজিট করেছে রিভিজিট করেছে, মানে পুনরায় ভিজিট করেছে 1798-এ। যখন সে ফার্স্ট ভিজিট করেছিল তখন তার বয়স ছিল 23 বছর, এবং সে ওই সময়টা সে একাই গিয়েছিল। সেকেন্ড যখন যায়, সে তার সিস্টার ডোরোথিকে নিয়ে যায়, এবং এই কবিতাটা লেখা হয় তোমার লিরিক্যাল ব্যালাডের একটা কবিতা হিসাবে, এবং এটা লিরিক্যাল ব্যালাডের সর্বশেষ কবিতা। ঠিক আছে, এটাই পড়ানো হয়েছিল। জি ভাই। ওকে, সবাই বাসায় ভালো থাকো, আর হলো গরমে নিজের একটু যত্ন নিও। আর এই ফার্স্ট যে যতটুকু পড়া হয়েছে, আই হোপ যে তোমরা এতটুকু পড়ে ফেলবা।
পড়াশোনায় গ্যাপ দিও না, ক্লাস জমায়া রাখো না, এটা আমি তোমাদেরকে অলওয়েজ বলি। যখন তুমি ক্লাস জমায়া রাখবা তখন তোমার জন্য পড়াশোনাটা করাটা একটা বিরক্তিকর হয়ে যাবে। রেগুলার যদি তুমি পড়ো দেখবা যে তুমি পড়ে একটা শান্তি পাচ্ছ আলাদা।